আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। ইকবাল বসো। লিডার, শামসু এগুলো কি শুরু করলো দলের ভিতরে? সরকার দলীয় হইয়া শাহবাগ অবরোধ করে ওরা আন্দোলন করতেছে। এটা নিয়ে তো সারা দেশের মিডিয়া বিভিন্নভাবে ট্রোল করতেছে। এটা কি শামসুর করা কোনোভাবে ঠিক হইল? এতে করে তো আমাদের সরকারেরই ভাবমূর্তি নষ্ট হইতেছে। শামসু দলের এরকম শীর্ষ একজন পর্যায়ে থাকা অবস্থায় এটা কি করে উনি করতে পারলো? শুধু শামসু ন, ওর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সেলিমও যুক্ত হয়েছে। ওরা এটা করে কি বোঝাতে যাচ্ছে লিডার? কেন ইকবাল, আমি তো মনে করি শামসু কাজটা ঠিকই করছে। নাগরিক পার্টি 2 দিন পর পর আমাদের উপর অন্যায়ভাবে দোষারোপ করে দেশের যে একটা ক্ষয়ক্ষতি করে, এর তো একটা প্রতিবাদ করাই দরকার। আমার মতে শামসু তো কাজটা ঠিকই করছে। তুমি এখানে ভুলের কি দেখলে? প্রতিবার ওরা দেশের ক্ষতি করে যাব, আর আমরা কি সবাই চুপচাপ বসে থাকবো নাকি? আপনি লিডার বিষয়টা যেরকম হালকাভাবে নিচ্ছেন, এটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো না। শামসু যে দলের ভিতরে গ্রুপিং তৈরি করতেছে, সেটা কি বুঝতে পারতেছেন? শামসু তো ওর ক্ষমতা দেখানোর জন্য শাহবাগে এইরকম আন্দোলনের ডাক দিছে, যাতে করে ওর এই ডাকে কয়জন সাড়া দেয় সেটা ওই উপলব্ধি করতেছে। এটা কিন্তু পরবর্তীতে ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যেতে পারে। শামসু যদি দলের ভিতরে বিদ্রোহ করে বসে, তখন কি করবেন লিডার? তোমরা ইকবাল সব সময় শামসুর সকল কাজকেই নেগেটিভভাবে দেখো কেন? আমি তো শামসুর ভিতরে কোনো কিছুই নেগেটিভ দেখি না। শামসু যেটা করে সেটা তো দেশ এবং দলের জন্য সবসময় মঙ্গলই বয়ে নিয়ে আসে। কিন্তু তোমাদের কথায় কাদের মোল্লাকে জেল থেকে বের করে এনে এখন পরিস্থিতিটা কোন দিকে গেল দেখতে পারলা? বিরোধী দলেরা এতদিন আন্দোলন করার কোনো রকমের কোনো সাহস দেখায় নাই, কিন্তু কাদের মোল্লা জেল থেকে বের হওয়ার সাথে সাথেই ওরা আন্দোলনের ডাক দিতেছে। এর মানে কি বোঝা যাচ্ছে ইকবাল? মোল্লা ওদের সাথে 100% জড়িত আছে। শামসু বারবার মোল্লা জামিনের বিষয়টা না করে এসেছিল। শুধুমাত্র তোমাদের কথায় আমি মোল্লাকে বের করে নিয়ে আসলাম, কিন্তু মোল্লা এখন আমাদের সাথে বেইমানি করতেছে। সেটা কি দেখতে পারতেছ না? কি যে বলেন না লিডার, মোল্লা ভাই কেন নাগরিক পার্টির সাথে যুক্ত হয়ে আন্দোলনের পরিকল্পনা করবে? উনি আর যাই কিছু হয়ে যাক না কেন, জনতা পার্টির ক্ষতি হয় এমন কোনো কাজ কখনোই করতে চাইবে না। সেটা আমি খুব ভালো করেই জানি। উনি জনতা পার্টির আদর্শ নিয়ে রাজনীতি করে আসতেছে। ওনার বাবাও এই দলের সঙ্গে যুক্ত ছিল। উনি কোনোভাবেই এই দলের সাথে বেইমানি করতে পারে না। বরঞ্চ আমি মনে করি শামসুর এরকম আগ্রাসী সিদ্ধান্তের কারণেই বিরোধী দলেরা বারে বারে আমাদের উপর আক্রমণ করে আসতেছে। বিরোধী দলকে যেভাবে দমন পীড়ন করে রেখেছে শামসু, এটা কিন্তু কোনো গণতান্ত্রিক আইন হতে পারে না। আপনি শামসুকে যদি না আটকান, তাহলে আমাদের বিপদে পড়তে হইব। বিরোধী দলকে দমন পীড়ন করে রাখা হয়েছে মানে আমি যা মনে করি, শামসু তো সব কিছু ঠিকই করতেছে। বিরোধী দল একের পর এক অবৈধভাবে যে দাবি দেওয়াগুলো জনগণের সামনে পেশ করে যাচ্ছে এবং দেশের যে ক্ষয়ক্ষতি করে যাচ্ছে, এটা কি কোনোভাবে ঠিক? আমরা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছি। মেয়াদ শেষ না হওয়ার আগেই কোন হিসাবে ওরা সরকারের পদত্যাগ চায়? ওদেরকে যে এত কিছু করার পর রাজনৈতিক কর্মকাণ্ড, সংবাদ সম্মেলন, জনসভা করতে দেই, এটাই তো ওদের জন্য অনেক বড় পাওয়া। আবার তুমি বলতেছ ওদেরকে দমন পীড়ন করে রাখা হয়েছে। শোনো ইকবাল, যদি আমি ক্ষমতা থেকে সরে যাই, তাহলে কিন্তু তোমরা কেউই সুস্থ থাকতে পারবে না। কথাটা ভালো করে মনে রেখো।
আপনি কেন ক্ষমতা ছাড়বেন লিডার? আমরা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছি। আমাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই গদি ছাড়ব না। আমরা কি চাই যে জনতা পার্টি আবারও বিরোধী দলে যাক? বিরোধী দলে থাকা অবস্থায় যে পরিমাণের নির্যাতনের সহ্য করেছি, এতে করে আমরা কি আর চাইব যে কখনোই জনতা পার্টি ক্ষমতা থেকে সরুক? দল যাতে বারবার ক্ষমতায় আসে সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি লিডার। কিন্তু শামসুর এরকম উশৃঙ্খল সিদ্ধান্তের কারণেই তো বারে বারে আমাদের বিপদের মুখে পড়তে হইতেছে লিডার। যদি আবারও সেই নির্যাতনের মুখে পড়তে না চাও, তাহলে শামসুর দোষ ধরা বাদ দিয়ে মোল্লাকে সাবধান করো। মোল্লা যাতে কোনোভাবেই বিরোধী দলের সাথে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে নজর রাখো। শোনো, আমি যদি আজকে ক্ষমতা থেকে সরে যাই, বিরোধী দল যতই তোমাদের সাথে সমঝোতা করতে চায় না কেন, কোনোভাবেই কিন্তু তারা তোমাদেরকে সুস্থভাবে থাকতে দেবে না। কথাটা মনে রেখো। আন্দোলনের মুখে ফেলে কিন্তু বিরোধী দলকে আমরা ক্ষমতা থেকে সরিয়েছিলাম, সেটা কিন্তু ওরা কোনোভাবেই ভুলে যাবে না। তাই যতই যাই কিছু হয়ে যাক, সরকার টিকিয়ে রাখতে হবে আমাদের। আর সেই জন্য সকলকেই মিলেমিশে কাজ করতে হইব। এক নেতা যদি আরেক নেতার সব সময় ভুল ধরতে থাকো, তাহলে হবে না লিডার। দলের ঐক্য বজায় রাখার জন্য যা যা করণীয় সবই কিন্তু আমরা করতেছি। আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আর মোল্লা আঙ্কেলের বিষয়টা আমরা দেখতেছি। উনি যদি কোনোভাবে বিরোধী দলের সাথে হাত মিলিয়ে থাকে, সেই দায়ভার আমরাই নিব। ওনাকে কিভাবে দলে আবার ফেরানো যায় সেটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আপনি শুধু মোল্লাকে আবারও আগের মতো রাজনীতি করার সুযোগ দেন। হয়তো উনি কোনো ভুল করলেও করতে থাকতে পারে, কিন্তু ওনার কিন্তু দলের ভিতরে অনেক অবদান আছে। সেই দিকে তাকিয়ে ওনারে আবারও দলে ফেরানো হোক। এতে করে দলের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা আমি মনে করি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। ইকবাল, মোল্লা হচ্ছে একটা কালসাপ। তোমরা ওকে এখনো চিনতে পারো নাই। ক্ষমতার জন্য মোল্লা যে কোনো কিছু করতে পারে সেটা আমি এখন খুব হারে হারে বুঝতে পারতেছি। মোল্লারে অতি তাড়াতাড়ি নিজেকে শুধরে নিয়ে আবারও রাজনীতিতে ফিরতে বলো। ওনার এই সমস্ত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড যদি বন্ধ না করে, তাহলে কিন্তু যেরকম ওনারে জেল থেকে বের করে নিয়ে এসেছি, ঠিক সেই রকম আবারও জেলে ঢুকাইতে আমার বিন্দু পরিমাণ সময় লাগবে না। তাই সময় থাকতে মোল্লারে ভালো হয়ে যেতে বলো ইকবাল। না, এইটি তো দেখতেছি মোল্লার নামে তদারকি করতে আইসা উল্টো আরও প্রেসিডেন্টের চোদন খাওয়া লাগলো। পরিস্থিতি তো দেখি বর্তমানে সবই অস্বাভাবিক হয়ে গেছে। লিডার তো এখন বুঝতে পারতেছে যে মোল্লা এই ঘটনার সাথে জড়িত। লিডারকে এইখান থেকে যেভাবে হোক বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা লিডার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি মোল্লার বিষয়টা দেখতেছি। উনি যদি অভিমান করে বিরোধী দলের সাথে হাত মিলিয়েও থাকে, সেইখান থেকে ওনারা ফিরিয়ে আনার সম্পূর্ণ দায়িত্ব আমার। আর আপনাকে যেটা বললাম লিডার, দেখেন কোনোভাবে মোল্লার মতো সিনিয়র একজন ব্যক্তিকে দলে আবারও বেরানো যায় কিনা। রাজনীতি করতে গেলে অনেক জায়গায় অনেক নেতাকর্মী ভুল করে থাকে, তাই বলে আপনি সেইগুলো ধরে রাখলে কোনোভাবেই দল চলবে না। দলের অনেক শীর্ষ নেতাকর্মী আছে যারা এখনও মোল্লার কথায় চলে। তাই আমি বলি মোল্লাকে দলে ফেরালে আমাদের জন্যই ভালো হবে। সেইটা আমি তোমারে সরাসরি কথা দিতে পারতেছি না ইকবাল। মোল্লার কর্মকাণ্ড আমি পর্যবেক্ষণে রাখছি। যদি ওই নিজেকে শুধরে নিতে পারে, তাহলে জনতা পার্টির জন্য মোল্লার দরজা খোলা আছে। আর যদি নিজেকে শুধরে না নিয়ে ষড়যন্ত্র করতে থাকে, তাহলে
ওর অবস্থাও হাজী সিদ্দিক এবং মতির মতো হবে, কথাটাই স্পষ্টভাবে বলে দিও তুমি। আচ্ছা লিডার, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। মোল্লা ভাই, আইনমন্ত্রীর সাথে কথা বলে তাহলে কি বুঝতে পারলেন? উনি কি আমাদেরকে কোনোভাবে সাহায্য করবে? ওর কথা শুনে তো সেইটা মনে হইল না, তবে আশ্বাস দিচ্ছে যে বিষয়টা দেখবে। আমার মনে হয় না যে ওই কোনো কিছু করতে পারবে। এক একজন তো শামসুর ভয়ে একেবারে কুপসে গেছে, কেউ শামসুর বিরুদ্ধে কথাই বলতে পারতেছে না। এদেরকে নিজের হাতে মন্ত্রী বানিয়ে দিয়ে আসলাম, আর এখন এদের কাছে আমার কথারই কোনো মূল্য নেই। কথায় আছে না লিডার, ক্ষমতা যখন যার কাছে থাকে তখন সবাই তার পিছনেই তেল দিতে থাকে। এদের পরিস্থিতিও ঠিক সেই রকমই হয়েছে। দলের ভিতরে বহিরাগত হিসাবে শামসুর আগমন হয়েছে। সকলে যদি একজোট হইয়া শামসুর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলত, তাহলে কি আর আজকে এই পরিস্থিতি তৈরি হইতো? কিন্তু ওরা তা না করে সবাই শামসুর নেতৃত্বই মেনে নিয়েছে। সমস্যা নাই মিন্টু, কে আমার সাথে কি করতেছে সবই আমার মনে আছে। এরা যেরকম ক্ষমতার লোভে আমার সাথে বেইমানিটা করলো, এর প্রতিদান প্রত্যেককেই দিতে হইব। এই মোল্লা সারা জীবন এই পরিস্থিতি নিয়ে থাকবে না। শুধুমাত্র আমাদের প্ল্যানটা সাকসেস করি, তারপরে দেখবা জনতা পার্টির ক্ষমতা কিভাবে আমার হাতে নেওয়া লাগে। আর এরা যারা আমার সাথে বেইমানি করতেছে প্রত্যেককে আমি দেখে নিব। সেই অপেক্ষায় তো আছি ভাই। যে জনতা পার্টিতে এক সময় দাপটের সাথে রাজনীতি করে গিয়েছি, সেখানে আজকে ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো রকমের কোনো মূল্যায়ন পাইতেছি না। শুধুমাত্র আপনার সাথে সম্পৃক্ততা আছে বইলা শুধু দাঁতে দাঁতে কামড় দিয়ে অপেক্ষা করতেছি সঠিক সময়ের, কখন আবার আমাদের হাতে ক্ষমতাটা নিয়ে আসতে পারি। তখন এই প্রত্যেকজনের প্রত্যেকটা ব্যবহারই আবারও তাদেরকে ফিরিয়ে দেওয়া হইব। যেমন শামসুর পিছনে লেজ গুটিয়ে ঘুরতেছে না, তখন দেখবনি এরা কি করে। কই মিন্টু, তরিকুলের আসার কথা ছিল এখানে, এখন পর্যন্ত তো আইসা পৌঁছাইল না। এই লোকের যে ঢিলাঢালা পদক্ষেপ দেখতেছি, এতে করে এরা যে সরকার বিরোধী আন্দোলনটা কত দূর নিয়ে যেতে পারবো সেটা নিয়েই তো সন্দেহ হইতেছে। আর ইকবালকে পাঠাইলাম প্রেসিডেন্টের সাথে আলোচনা করার জন্য, ইকবালেরও কোনো খোঁজ খবর নাই। এরা সবাই যদি এরকম গা সাইডে রাজনীতি করে, তাহলে কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো বলো? তরিকুল মনে হয় নিজেদের দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করতেছে। অনেক বড় একটা আন্দোলনে নামতে হইব, সব কিছুর একটা প্রস্তুতি আছে না, সেই জন্য হয়তো সময় দিতে পারতেছে না আপনার সাথে। সমস্যা নাই, সময় মতো ঠিকই চলে আসবনি। তরিকুল ভাই, শামসু যে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার জন্য শাহবাগ চত্বরে নেতাকর্মীদেরকে নিয়ে অবস্থান করতেছে, দেখছেন নিউজটা? তাই তো দেখলাম। জনতা পার্টির ভিতরে অলরেডি কাঁপন শুরু হয়ে গেছে। আমাদের আন্দোলনের হুঙ্কারটা দেখাই ওরা যে নিজে থেকেই দুর্বল, সেটা কিন্তু এবার বোঝা যাইতেছে। তাই আমাদেরকে এবার শক্তভাবে আন্দোলনে নামতেই হইব। তা তরিকুল ভাই, এবার তাহলে আমরা প্ল্যানটা কিভাবে সাজাবো? প্রতিবার কিন্তু জনতা পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে নেমে আমাদেরকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়। আমাদের বিভিন্ন নেতাকর্মী বিভিন্নভাবে পুলিশের কাছে আটক হয়ে যায়। এতে করে দিন দিন আমাদের শক্তি যে আরও কমে যাচ্ছে, সেটা কি বুঝতে পারতেছেন? আক্রমণ করলে সেইভাবেই করতে হইব, যাতে করে আমাদের প্ল্যান কোনোভাবেই মিস্টেক না হয়। না না মোস্তফা, এবার আর কোনোভাবেই আমাদের প্ল্যান
মিস হইব না। এবার আমরা 100% সাকসেস হবই, তুমি দেখে নিও। প্রতিবারের ন্যায় এবার আর ক্ষুদ্রতম কোনো আন্দোলন গড়ে তুলব না। এবার ডাইরেক্ট কঠিন থেকে কঠিনতম আন্দোলনের মাধ্যমে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করব। এবার শুধু আমরা একা না, আমাদের সাথে জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মী রয়েছে। তুমি বুঝতে পারলা, যদি ঘরের শত্রু সামনে এসে দাঁড়ায় তাহলে সেইখানে টিকে থাকা খুবই মুশকিল হয়ে যায়। এবার জনতা পার্টি সেই বিপদেরই সম্মুখীন হবে। হয় সেইভাবে হইলে তো ভালোই হয়। যদি মোল্লা গ্রুপ আমাদেরকে সাহায্য করে তাহলে ওদের সাহায্য নিয়ে আমরা পূর্ণ শক্তি অর্জন করে জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলনে নামব। তাই এবার আন্দোলনটা প্রথম কোথা থেকে শুরু করতে চাইতেছেন, নাকি শাহবাগ দিয়েই শুরু করবেন? ওইখানে যেমন ওদের নেতাকর্মী আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, এটাই কিন্তু সুযোগ। ওদের এই উস্কানিমূলক কথাবার্তার প্রতিবাদ দিয়েই সাভার থেকে আমরা আন্দোলনটা শুরু করি। সেটাও করা যায়, কিন্তু মোল্লা ভাইয়ের আমি তো প্ল্যান করছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আন্দোলনটা শুরু করব, যাতে করে ছাত্রদেরকে জনতা পার্টির বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। যেহেতু শাহবাগে এখন ওরা অবস্থান করতেছে, এখান থেকেও শুরু করা যায়। তাহলে আমাদেরকে আবারও বসতে হইব মোল্লা গ্রুপের সাথে, দেখি ওরা কি মতামত দেয়। ওদের মতামত অনুযায়ী কাজ করতে হইব, আর তা না হলে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেই আন্দোলনটা শুরু করব। দেখি কোন দিক দিয়ে আন্দোলনটা শুরু করলে সবচাইতে ভালো হয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেই আন্দোলনটা শুরু করা যাক। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ছাত্ররা যে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে, সেই সরকারেরই 100% পতন হয়ে গেছে। ছাত্ররা যদি একবার কোনো সরকারের বিরুদ্ধে খেপে যায় তাহলে সেই সরকারের গদি টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে পড়ে। তাহলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেই আন্দোলনটা শুরু করলে সবচাইতে ভালো হইব। আর এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয় শাখার যে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আছে, ওদের সাথে আগে আমাদের আলোচনায় বসতে হইব। দেখা যাক আগে কি করা যায়। তুমি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে বিষয়টা নিয়ে বসো, তারপর আমি মোল্লা ভাইয়ের সাথে আগে আলোচনা করে আসি। দেখি মোল্লা ভাই কী সিদ্ধান্ত দেয়, সেই মোতাবেক কাজটা করে যেতে হবে। মোল্লা ভাই অলরেডি 2বার আমাকে ফোন দিয়েছিল, ব্যস্ততার কারণে দেখতে পারি নাই। দেখি ওনার সাথে আমি বিষয়টা নিয়ে বসি, তুমি এইদিকে ছাত্র নেতাদের সাথে বসো। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আপনি মোল্লা ভাইয়ের সাথে আলোচনা করেন, আর আমি এখনই ছাত্র সংগঠনের সাথে বিষয়টা নিয়ে বসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম দুর্জয়, কি অবস্থা তোমার? তাইলে তোমাকে যে শাহবাগের আশেপাশে পুলিশ মোতায়েন করতে বলছিলাম, সেই দিকের কি খবর? হ্যাঁ স্যার, ওইদিকে তো অলরেডি ঢাকা ডিএমপি কমিশনার নেতৃত্বে একদল টিম কাজ করতেছে ওনাদের নিরাপত্তার স্বার্থে। ভালো হয়েছে দুর্জয়, ওদেরকে সার্বক্ষণিক শাহবাগে নজর রাখতে বলবা। যে কোনো সময় ওইখানে একটা বিপজ্জনক ঘটনা ঘটে যাইতে পারে। বিরোধী দলের নেতারা কিন্তু ওনাদের উপর যে কোনো সময় আক্রমণ করে বসবে। তাই সবাইকে সব সময় অ্যালার্ট থাকতে বলবে, যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। হ্যাঁ স্যার, কোনো রকমের সমস্যা নাই। আপনি যেভাবে নির্দেশনা দিছেন আমি ঠিক সেইভাবে ওনাদেরকে বইলা দিছি। শাহবাগের আশেপাশে কোনো দলই অবস্থান করতে পারবে না। যদি কোনো দল অবস্থান করতে চায় তাহলে আমরা তাদেরকে শক্ত হাতে দমন করব। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। শামসু স্যারের লোকজনদের উপর কেউ আক্রমণ চালাইতে পারবে না।
কেউ যদি আক্রমণ চালাইতে চায় তাহলে আমাদের উপর দিয়ে তারপর তাদেরকে যাইতে হইব। আর একটা কাজ করো দুর্জয়, তুমি একটা টিম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে সার্বক্ষণিক নজর রাখার জন্য পাঠাও। শামসু ধারণা করতেছে দেশে যদি আন্দোলনের সৃষ্টি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা থেকেই সর্বপ্রথম শুরু হইব। তাই তুমি ওইখানে একটা টিম নজর রাখার জন্য বহাল করো। ওরা যাদেরকে সন্দেহজনক মনে হইব তাদেরকেই যেন সেইখান থেকে গ্রেপ্তার করে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নজর রাখার জন্য একদল টিমকে পাঠাচ্ছি ওইখানে। ওরা যদি কাউকে কোনো রকমের সন্দেহজনক কিছু মনে করে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পারমিশন দিয়ে দিব। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম। তরিকুল আইস, তোমার জন্যই অপেক্ষা করতেছি, বসো এখানে। তা কি ব্যাপার তরিকুল, এত দেরি কেন? তোমার জন্য সেই কতক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি। সব কাজে যদি এরকম ঢিলামি করো তাহলে হবে তরিকুল। এখন আমাদের সকলকে স্টেট কার্ড কাজ করতে হইব। যখন যা পদক্ষেপ নেব সেটা সাথে সাথেই বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই গা ছেড়ে দেওয়া যাইব না তরিকুল, তাহলে কিন্তু সরকার পতন করতে যায় উল্টো নিজেদেরকেই বিপদে পড়তে হইব। না না মোল্লা ভাই, কি যে বলেন না আপনি। এখন কি আমাদের সেই গাছের কাজ করার কোনো পরিবেশ আছে নাকি? আন্দোলন সংস্কার করার জন্য দিন রাত এক করে কাজ করে যাচ্ছি। কিভাবে কি করলে ভালো হয় সেটা নিয়েই বাসভবনে বইছিলাম দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে। ওদের সাথে বৈঠক করে তারপর আসলাম। আপনাকে তো বললামই আমাদের বৈঠকে উপস্থিত থাকার জন্য, আপনি তো গেলেন না। না না তরিকুল, এখন আর তোমার সাথে এরকম খোলামেলাভাবে দেখা করাটা সম্ভব হইব না। বিষয়টা প্রেসিডেন্টের নজরে পড়ে গিয়েছে। আমার উপর পুরো সন্দেহ পোষণ করতেছে আমি নাকি তোমাদেরকে আন্দোলন করার জন্য সক্রিয়ভাবে গড়ে তুলেছি। তাই এখন থেকে আমাদের গোপনে সব কিছু পরিচালনা করতে হইব। কখন কি করবা সেটা তোমাকে জানানোর জন্যই এইখানে ডেকে আনলাম। আর তোমার সাথে এরকম সরাসরি কোনোভাবে দেখা করা সম্ভব হইব না। হয়তো শামসুই প্রেসিডেন্টের কাছে আপনার নামে এরকম কথা লাগাইছে। তাই এখন কি প্ল্যান করতে চাইতেছেন? কোনভাবে আমরা সর্বপ্রথম কোথা থেকে এই আন্দোলনটা শুরু করব? আমি তো চাইছিলাম বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছাত্র সংগঠন আছে ওদের মাধ্যমেই আন্দোলনটা সৃষ্টি করার জন্য। তা আপনাদের ছেলেপেলে যারা আছে ওরা যদি গোপনে সাহায্য করে তাহলে ওখান থেকেই প্রথম আঘাতটা শুরু করব। হ্যাঁ তরিকুল, তাহলে ওইটাই করো। বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রদেরকে নিয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে যাইতে বলবে ওদেরকে। আর ওইখানে গেলে ওরা যাতে নিজেরাই নিজেদের সাথে সংঘর্ষে জড়ায়, তারপর আমরা এটাকে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ হিসাবে আখ্যায়িত করব। আর এখান থেকেই প্রথম আমরা আন্দোলনটা শুরু করব। আর মিন্টু, তুমি বিশ্ববিদ্যালয়ের শাখায় যে আমাদের ছেলেপেলেরা আছে ওদেরকে গোপনে নাগরিক পার্টির শিক্ষার্থীদের সাহায্য করতে বলবে। কেউ যেন এই বিষয়ে কোনো কিছু টের না পায়, ওদেরকে সতর্ক থাকতে বলবে। আচ্ছা বুঝতে পারছি ভাই, কি করতে হইব? ফাহিম আর রবিউলকে বিষয়টা বলে দিলেই হইব। কি কি করা লাগে ওরাই সব কিছু করে নিবেনি। আর তরিকুল শোনো, তুমি এখন চলে যাও। তোমাদের যে ছাত্র শাখার নেতাকর্মীরা আছে ওদেরকে বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দাও যে ওদেরকে এখন কি করতে হইব। আর শোনো তরিকুল, তুমি সাবধানে থাইকো। প্রেসিডেন্ট কিন্তু
যে কোনো সময় তোমাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে, তোমাকে যেন কোনোভাবেই গ্রেপ্তার করতে না পারে। তুমি যদি গ্রেপ্তার হও তাহলে কিন্তু আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে। আর এই আন্দোলনে যদি আমরা সফল হতে না পারি তাহলে কিন্তু আমাদের সকলেরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, এমন জায়গায় নিজেকে গুপ্ত করে রাখবো সারা বাংলাদেশের গোয়েন্দা বিভাগও যদি আমাকে একজোট হয়ে খোঁজে তারপরেও সেইখান থেকে বের করতে পারবে না। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। উঠলাম তাহলে আমি। আসসালামু আলাইকুম হায়দার ভাই। ওয়ালাইকুম সালাম। রমজান নাকি রে? বসেক। তা বলতো দেখি রমজান, আবার কি মনে করে হঠাৎ রাস্তায় আসলি? কি মনে করে আর আসবো? তোমার দেওয়া প্রস্তাব আমি শামসু ভাইয়ের কাছে উপস্থাপন করছিলাম। শামসু ভাই তোমার দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে, তাই তোমার সাথে সরাসরি কথা বলতে চায়। বলিস কি রে রমজান, শামসু ভাই এত সহজেই আমার দেওয়া প্রস্তাব মেনে নিল? এইখানে মাইনে না নেওয়ার কি আছে বলো? তুমি যদি ওসমানের খোঁজ দিতে পারো অবশ্যই শামসু ভাই তোমার নামে থাকা সকল মামলা খালাস করে দিবে। বাকি কথা তুমি শামসু ভাইয়ের সাথে সরাসরি আলোচনা করো। এইখানে আমার আর আলাদাভাবে কথা বলতে হইব কেন? আমার যা বলার সেইটা তো আমি তোরে বইলাই দিছি। যদি শামসু ভাই আমার প্রস্তাবে রাজি থাকে তাহলে অবশ্যই আমি ওসমানের খোঁজ দিয়ে দিব। দুরু হায়দার ভাই, তুমি এটা একটা কথা বললা, তোমার কি কি বলার সেইটা তুমি সরাসরি বলো। শামসু ভাই যেহেতু তোমার সাথে কথা বলার জন্য রাজি হয়েছে, তা শামসু ভাইয়ের সাথে দেখা করতে সমস্যাটা কি তোমার? না না, অনেক দিন যাবৎ আমি আমার এই আস্তানা থেকে বের হই না। অনেক মামলার আসামি আমি। কোনোভাবেই আস্তানা থেকে বের হওয়াটা আমার জন্য সেফজনক না। তাই তুই শামসু ভাইয়ের সাথে কথা বল। উনি যদি মামলাগুলো খালাস করে দেয় অবশ্যই আমি ওসমানের ঠিকানা ওনাকে দিয়ে দিব। তুমি তো দেখতেছি হায়দার ভাই শামসু ভাইয়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছ। শামসু ভাইয়ের সাথে কথা বলতে বিন্দু পরিমাণ ভয় নেই তোমার। আমরা তো এখানে উপস্থিত থাকবই। তুমি সরাসরি শামসু ভাইয়ের সাথে আলোচনা করো, সেটাই সবচাইতে ভালো হবে। রমজান, আমার নামে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। বাইরে যাওয়া আমার জন্য খুবই রিস্কের ব্যাপার। শামসু ভাই আবার যদি আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়? কি যে বলো না তুমি হায়দার ভাই, শামসু ভাই কেন তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে? শামসু ভাই যদি তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় তাহলে শামসু ভাইকে ওসমানের খোঁজটা কে দিবে? এই সহজ হিসাবটা তুমি বুঝতে পারতেছো না? শামসু ভাইয়ের কাছে ওসমান এখন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তাই ওসমানকে ধরার জন্য শামসু ভাই যে কোনো পদক্ষেপ নিতে পারে। তুমি 100% নিশ্চিত থাকো যে তোমার কোনো সমস্যা হবে না। আমি আর নরেশ তো এখানে আছি। হায়দার ভাই, রমজান একেবারে ঠিক কথাই বলছে। তোমার ওইখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা দুইজন তোমার সঙ্গেই থাকবো। শামসু ভাইয়ের সাথে আমরা সম্পূর্ণ কথা বলে তারপরে এসেছি। শামসু ভাই আসলেই খুব নরম মনের মানুষ। ওনাকে ভেতর থেকে কেউ চেনে না বলেই ওনাকে ভয় পায়। তুমি যদি ওসমানের খোঁজটা দিতে পারো সঠিকভাবে, দেখবে শামসু ভাই তোমাকে মাথায় তুলে রাখবে। কোনো রকমের কোনো ভয় পাওয়ার কারণ নেই এইখানে। রমজান, আমি উপস্থিত থাকবই। তুমি এখন এত কথা না বলে চলো তো দেখি আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে রমজান, তাইলে কিন্তু আমি তোদের দুইজনের ভরসায় শামসু ভাইয়ের কাছে গেলাম। আমার যদি কোনো কিছু হয়
এর জন্য কিন্তু তোদের দুইজনকে কঠিন মূল্য দিতে হইব। কথাটা ভালো কইরা মনে রাখিস রমজান। আচ্ছা ঠিক আছে, সেই বিষয়টা আমরা দুইজনেই দেখবনি। তোমার এইটা নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই। কিরে লিয়াকত, কেমন আছিস তুই? কেমন আর থাকি রে দোস্ত, জেলখানায় কি ভালো থাকা যায় নাকি? সারা শামসু তুইলা নিয়া এমন পরিমাণ অত্যাচার করছে যে প্রতিটা গিরায় গিরায় এখন পরিমাণ ব্যথা লাগে। আর আমার এই বন্দির জীবন সহ্য হইতেছে না রে। যে করে হোক আমাকে এখান থেকে বের করার একটা ব্যবস্থা কর তোরা। আর কয়েকটা দিন অপেক্ষা কর লিয়াকত, তারপর শুধু তুই না, আমাদের সকলকেই একসাথে জেল থেকে বের করা হইব। আমরা অলরেডি আন্দোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি। দুই একের ভিতরেই দেশের ভিতরে অনেক বড় একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাইব। সমস্যা নাই, এবারের আন্দোলনে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার করছি আমরা সকলেই। ধরে এইখান থেকে যেভাবে হোক বের করে নিয়ে যাইব। প্রত্যেকবার তো একই কথা শুনি রে, কিন্তু কোনোবার কোনো কাজই হয় না। শামসু আমারে এইভাবে বাসার থেকে তুইলা নিয়ে আইসা অত্যাচার করলো, তার কোনো প্রতিবাদই দেখতে পারলাম না তোদের ভিতরে। পুলিশ উল্টো নাটক সাজিয়ে আমাকে জেলে বন্দি করে রেখেছে। যদি এই সময় আমি বাইরে থাকতাম তাহলে কি আর এই অবস্থা তৈরি করতে পারতো? কি আর করবি বল, সবই পরিস্থিতির শিকার। তুই তো জানিসই শামসুর হাতে এখন ক্ষমতা। ওই যেভাবে পুলিশকে চালাচ্ছে সেইভাবে পুলিশ চলতেছে। এইখানে আমাদের কোনো কিছু করার নেই। তবে এইখানে তোরও অনেক বড় দোষ আছে। জানিসই তুই ডেন্ডি শাকিল পুলিশের কাছে ধরা খাইছে, আর ওই তোর নাম বলতেই পারে। আমি অনেকবার তোরে বললাম সতর্ক হয়ে থাকার জন্য, কিন্তু তুই আমার কথার কোনো গুরুত্বই দিলি না। দেখলি তো এখন আমার কথাই সত্য প্রমাণিত হইল। আমি জানতাম যে এই মাথা মোটা ডেন্ডি শাকিল কোনোভাবেই শামসুর ক্ষতি করতে পারবে না, উল্টো আরও ওই সহ আমাদের সকলকেই ফাঁসিয়ে দিবে। দেখলি তো সেটাই কিন্তু সত্য প্রমাণিত হইল। আমি কি কাজটা শুধু আমার লাভের জন্য করছিলাম নাকি? ডেন্ডি শাকিল যদি শামসুকে হত্যা করতে পারত তাহলে তো সকলের জন্যই বিষয়টা ভালো হইতো। আমি সবার কথা চিন্তা করেই তো কাজটা করছিলাম। কিন্তু এখন দেখ, তোদের কারোর উপরই কোনো রকমের কোনো চাপ আসলো না, উল্টো আমার উপরই সব চাপ এসে জড়ো হইল। শামসু আমার কাছে অনেক তথ্যই জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি কোনো তথ্যই শামসুর কাছে প্রদান করি নাই। তোর সম্পর্কেও অনেক কথাই জিজ্ঞাসা করছে, কিন্তু বিশ্বাস কর একটি কথাও আমি মুখ ফুটে বের করি নাই। সেইটা তো আমি ভালো করেই জানি। তোর কাছ থেকে তথ্য নেওয়ার জন্যই তো তোরে উঠায় নিয়ে গেছিল। আর তুই যে স্বীকার করবি না সেটাও আমি খুব ভালো করেই জানতাম। সমস্যা নাই, অতীতের কথা এখন আর মনে করার কোনো প্রয়োজন নেই। একবার শুধু আন্দোলন করে জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাই, তারপর দেখবি এই সব কিছুর প্রতিশোধ এক এক করে নেওয়া হইব। শামসু আমাদের উপর যে পরিমাণের অত্যাচারটা করছে তার চাইতেও কয়েক গুণ বেশি ওর উপর আমরা প্রতিশোধ নিব। তুই শুধু কয়েকটা দিন কষ্ট করে এখানে পার কর, বাকিটা আমরা দেখতেছি। কেমনে তুই আর কয়েকটা দিন এইখানে পার করতে বলতেছিস? প্রত্যেকটা দিন আমার কাছে প্রায় বছরের সমান। কোনোভাবেই এইখানে এই পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। বড় ভাই যে কীভাবে এতদিন জেলে পার করলো সেটা নিয়ে এখন টেনশন হইতেছে। এখানকার জীবন যে কতটা কষ্টকর সেটা তোরে
বইলা বুঝাইতে পারবো না। আমি সেইটা খুব ভালো করেই জানি রে লিয়াকত। আব্বুর সাথে তো আমিও বেশ কিছুদিন জেলে বন্দি ছিলাম। এখন কি আর করবি বল, কিছুই তো করার নেই। আন্দোলন ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। উকিলের সাথে মোল্লা আঙ্কেল স্বয়ং কথা বলছে। উনি অনেক চেষ্টা করেও তোরে জামিনটা করাইতে পারে নাই। দেখা যাক, সামনে শুনানি আছে, সেইখানে তোর বিষয়ে কোনো কিছু করা যায় কিনা। আর তার আগে যদি জনতা পার্টিকে হটাতে পারি, তাহলে তো আর আমাদের সাথে কেউ কথাই বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর। এইখানে আর আমার সহ্য হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব তোরা একটা ব্যবস্থা কর। এই ইরফান ভাই, আপনার সময় শেষ। আপনাকে স্যার ইমার্জেন্সি এখান থেকে বের হয়ে যাইতে বলল। এইখানে আর দেরি করেন না, তাড়াতাড়ি এখন বের হন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি এখন। শোনো, তুমি লিয়াকতের দিকে বিশেষভাবে নজর রাখবে। ওর যেন এখানে কোনো রকমের কোনো সমস্যা না হয়। যখন যা প্রয়োজন হইব সাথে সাথে ওরে দিয়ে দিবা। তোমার জন্য যা করার আমি করব, কিন্তু লিয়াকতের এখানে যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়, সেই দিকে তোমাকে বিশেষভাবে নজর রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এই বিষয় নিয়ে বিন্দু পরিমাণ টেনশন করেন না। আমরা সব সময় লিয়াকত ভাইয়ের দিকে নজর রাখবনি। ওনার কোনো অসুবিধা হলে আমি তো আছি। শামসু, দেখলা আমাদের একটি ডাকেই নেতাকর্মীরা কিরকম শাহবাগ দখল করে নিল। নেতাকর্মীরা যে এভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে শাহবাগে অবস্থান করবে, সেটা তো আমি কল্পনাও করতে পারি নাই। অনেক নেতাকর্মী আমাদের ডাকে সাড়া দিয়েছে শামসু, যাদের ভিতরে সেলিম ভাই দেশপ্রেম বলে কিছু আছে। তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, কারণ সকলেই জানে যে আমি শামসু দল এবং দেশের জন্য কি করে যাচ্ছি। এগুলো স্বয়ং নিজের চোখে দেখার পরেও যদি কেউ আমাদের সঙ্গে কাজ না করে, তাহলে তার ভিতরে যে কোনো রকমের দেশপ্রেম নেই, সেটা আমাদের বুঝে নিতে হবে সেলিম ভাই। এটা তোমার প্রতি শামসু নেতাকর্মীদের আলাদা একটা ভালোবাসা, কারণ সকলেই জানে যে তুমি সব সময় ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করে যাও। সেই জন্যই সবাই তোমার ডাকে এভাবে সাড়া দিয়েছে। আসলেই মোল্লা দলের ভিতরে যে বৈষম্যটা তৈরি করে রেখেছিল, তুমি এসে সেটার অবসান ঘটিয়েছ, যার কারণে দলের ত্যাগী নেতারা তোমাকে সব সময় মূল্যায়ন করে। মোল্লার কথা বলে লাভ নেই। মোল্লার তো মূল উদ্দেশ্যই ছিল এখান থেকে অর্থ উপার্জন করা। মোল্লা কি দলের স্বার্থে কোনো কাজ করছে নাকি? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছ। মোল্লা যখন দায়িত্বে ছিল, তখন শুধু টাকার জোরে সকলেই ক্ষমতার ভাগাভাগি করে নিত। দলের যে মূল্যায়ন বা ত্যাগী নেতা ছিল, যারা যে কাজের জন্য যোগ্য, সেই কাজে তারা কখনোই সেরকম যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন পেত না। আর সেই জন্যই দলের ভিতরে এরকম বৈষম্যতা তৈরি হয়েছিল। তুমি এসে সেটার অবসান করেছ। আমি প্রেসিডেন্টকে বারবার বলা সত্ত্বেও কী কারণে যে মোল্লাকে জামিন করে বের করে নিয়ে আসলো, সেটাই বুঝতে পারলাম না। মোল্লা জামিনে বের হওয়ার পরেই দেশের পরিস্থিতি কীরকম পাল্টে গেল, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পারতেছ। আসলে সেলিম ভাই, আমি যা বুঝতে পারলাম, লিডারের মন হচ্ছে সরলতা এবং মায়ের ভর্তি। উনি মোল্লা যে বিরোধী দলে থাকা অবস্থায় দলের জন্য ত্যাগ স্বীকার করছিল, সেটার মূল্যায়নই করেছে লিডার, যার কারণেই মোল্লাকে এভাবে জামিনে বের করে নিয়ে আসলো। তবে মোল্লা যে একটা কালসাপ, সেটা অচিরেই লিডার খুব ভালোভাবেই
বুঝতে পারবে। এই সমস্ত কালসাপদেরকে যে বিশ্বাস করতে নেই সেটা লিডারকে বুঝতে হবে আগে। লিডারকে এই কথাটাই কে বুঝাবে? শামসু। উনি তো কোনোভাবেই বিষয়টা বুঝতে পারতেছে না। মোল্লা যে দলের জন্য কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক সেটা লিডারকে কোনোভাবেই কেউ বুঝাতে পারতেছে না। সেটা আর সেলিম ভাই কাউকে বুঝাইতে হইব না। যখন মোল্লা লিডারের চেয়ার ধরে টান দিবে তখনই বুঝতে পারবে যে মোল্লা আসলেই কোন পর্যায়ের লোক। একেবার তো আন্দোলনে প্রায় জনতা পার্টির অবসান ঘটিয়ে ফেলেছিল। সেই মুহূর্তে যদি আমি শক্ত ব্যবস্থা না নিতাম তাহলে আজকে আর জনতা পার্টিকে ক্ষমতায় টিকে থাকতে হতো না। এতদিনে জনতা পার্টির চেয়ার দখল হয়ে যেত। শুধুমাত্র আমার শক্ত পদক্ষেপের কারণেই এখন পর্যন্ত প্রেসিডেন্ট টিকে আছে। এখন আমি চিন্তা করতেছি আরেকটা, লিডার যদি আমাদের উপর ভুল বুঝে কোনো পদক্ষেপ নেয়, ওনার আশেপাশে যে লোকগুলো আছে সেগুলো তো কখনোই ওনার ভালো চায় না। আমরা যে শাহবাগে আন্দোলনটা গড়ে তুলেছি এটা নিয়ে দেখবে অনেকেই লিডারকে কান পড়া দিতে থাকবে। আর এইগুলো শুনে যদি লিডার আমাদের উপর ভুল বুঝে কোনো পদক্ষেপ নেয় কি করবা তখন শামসু? উনি যদি চোখের সামনে সব কিছু ঘটে যাওয়ার পরেও কিছু বুঝতে না পারে তাহলে এখানে আমাদের কোনো কিছু করার নেই। আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। প্রেসিডেন্টের এই সমস্ত হুটুকারী সিদ্ধান্তের জন্য তো আমরা দল এবং দেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তাই আমাদের যা করণীয় সেটা আমরা করে যাব। এতে করে লিডার কি মনে করলো সেইগুলো দেখার সময় নেই সেলিম ভাই এখন আর। শামসু, তুমি ঠিকই বলছ। লিডার সব কিছু দেখার পরেও যদি উনি কিছু বুঝতে না পারে তাহলে ওনার সাথে থাকার বিন্দু পরিমাণ প্রয়োজন আমাদের নেই। আমি নেতাকর্মীদের ভিতরে যে উৎসাহিত দেখতে পারছি তাতে করে আমার কনফিডেন্স লেভেল 200 গুণ বেড়ে গিয়েছে। এখন যদি আমরা জনতা পার্টি থেকে আলাদা হয়ে যাই তাহলে আমরা শুধু একা নয়, আমাদের সাথেও হাজার হাজার নেতাকর্মী যুক্ত আছে। হয় এখন চলেন দেখি কি করা যায়। লিডার কি বক্তব্য দেয় সেটা আগে শুনে আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোতা বশেক, কেমনে কি ভাই? তাহলে হাবিব ভাইয়ের ওইটি যাইবেন না? তোতা যাইতেই তো হইব, তোর জন্যই অপেক্ষা করতেছি। লোকটা এইভাবে অসুস্থ হয়ে পড়লো, ওনার সাথে দেখা না করলে হয়। চল বের হইমু। আর ডন, তোর ওইটি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই গোল্লারের সঙ্গে নিয়ে গাবতুলির দিকে যা। ওইখানে আজকে ক্যাম্পিং করে আসবি। ওই দিকের কী অবস্থা সেটা পর্যবেক্ষণ কর। এখন তোদেরকে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হইব। আমরা যে দায়িত্ব নিতে পারবো না সেটা তোদেরকে করতে হইব। পুরো বগুড়া 7 আসন প্রত্যেকটা অলি গলি তোরা মার্কেটিং করবি। কোথায় কোন সমস্যা আছে সেইগুলো শুধু নথিভুক্ত করে আমাদেরকে জানাবি। আর সেই সমস্যাগুলো নিয়েই আমরা কাজ করব। তোদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। চাচা, আমরা তো একটি বাসি, যেখানে যা করতে বলতেছেন সেটাই গোল্লা আর আমি করতেছি। তবে চাচা, আমার কিন্তু পিন্ডু আর বাটুলকে দেখলেই মাথা গরম হয়ে যায়। কখন যে ওদের উপর হাত তুলে বসি সেটার কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। চাচা, এই পাগলরে আপনি বুঝান তো, ওরে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। নির্বাচনের আগে কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করা যাইব না। এতে করে প্রশাসন যে আমাদের বিরুদ্ধে চলে যাইব সেটা ওরে বুঝাইতে পারতেছি না। তোর কি মনে হয় ডন, শফিকের উপর আমার রাগ নেই? স্বয়ং শামসু, আমি তো তা হাবিব ভাই মিলে শফিককে রিকোয়েস্ট করার পরেও আমাদের কথার কোনো মূল্যায়ন করে নাই। ওর উপর কি আমাদের রাগ কম আছে নাকি? শুধুমাত্র নির্বাচন বইলা কিছু বলতেছি না, ওরে কি
এমনি এমনি সাইরা দিমু বইলা ভাবতেছিস? এখন নির্বাচনের সামনে কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করা যাইব না, সমস্যা আছে। এতে করে প্রশাসন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। বুঝতে পারতেছিস বিষয়টা? তুই আর গোল্লা এখন ঠান্ডা মাথায় কাজ করে যা। আল্লাহ যদি চায় নির্বাচনের পর সম্মান পেলে শফিকের বিষয়টা অবশ্যই দেখব। এতে করে কেমনে করে নিজেরে সামলে রাখি বলেন চাচা? পিন্টুর মতো সন্ত্রাসী এলাকার ভিতরে ঢুকাইছে নির্বাচন করার জন্য, যারে কিনা এলাকার মানুষ জোদার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের করেছিল। আরেক বাটপার বাটুল এতদিন যাবৎ ঢাকায় লুকিয়েছিল, আর শফিক এরে নিয়ে এসেছে নির্বাচন করার জন্য। এরা যদি চোখের সামনে করে তাহলে নিজেকে কন্ট্রোল করা যায় বলেন? তোর কি মনে হয় ডন, এতে করে শফিকের কোনো ফায়দা হয়েছে? শফিকের হাতায় দেখা আরো লস হয়েছে। ওকে যাও জনগণ ভোট দিত, এদেরকে সঙ্গে নিয়ে যদি ভোট চাইতে যায় তাহলে দেখবি ওর ভোটের মাঠ আরও নষ্ট হইয়া যাইব। ওদেরকে নিয়ে নির্বাচন করতে দে। নির্বাচনের পরে দেখবি এদেরকে একজনকেও খুঁজে বের করা যাইব না। এ তো তাও ঠিক অনেক দেরি হয়ে গেল। শফিক ভাইয়ের সাথে দেখা করে আইসা পার্টি অফিসে আবার বসা লাগবো।